Today our text is Shall I compare thee to a summer's day? উইলিয়াম শেক্সপিয়ার আমরা সবাই জানি। উইলিয়াম শেক্সপিয়ার এক কথায় বিশ্বের এমন একজন ব্যক্তিত্ব, 1564 সালে জন্ম, 1616-তে মৃত্যু, প্রায় 400-450 বছর অতিক্রান্ত হয়ে গেছে। তারপরেও আমরা এই 400-450 বছর তার রচনার মাধ্যমে তিনি জীবিত আছেন। অদ্ভুত একটা মানুষ, যাকে আমরা শুধু নয় গোটা বিশ্বে আজ পর্যন্ত, অনেকগুলো বিষয় তোরা জানিস না, আজ পর্যন্ত যতগুলো গবেষণা হচ্ছে গোটা পৃথিবী জুড়ে, তার মধ্যে উইলিয়াম শেক্সপিয়ারের নিয়ে সব থেকে বেশি গবেষণা হচ্ছে, পিএইচডি হচ্ছে। এবং 1 থেকে 10টা যদি কোনো নাটকের নাম বলা হয়, তার মধ্যে 1 থেকে 5টা আসবে উইলিয়াম শেক্সপিয়ারের। ভাবতে পারছিস? মানুষটা 450 বছর আগে ভেবেছিল কি, তার চিন্তাধারা কতটা আধুনিক ছিল যে 450 বছর পরেও তার রেলিভেন্ট হয়ে যাবে, প্রাসঙ্গিকতা কতটা আমরা তাকে পড়ছি, জানছি, বুঝছি। তাই তার কবিতাও বা সনেটও সেরকমভাবে জনপ্রিয়। আমরা আজকে যে আমাদের টেক্সট সনেট নাম্বার 18, অর্থাৎ কিছু কিছু কবি আছেন, তারা তাদের যে রচনা, সেই রচনার নাম সেই সময় হয়তো টাইটেল ঠিক করে উঠতে পারেননি, সেই জন্য তার সনেট নাম্বার দিয়ে চেনা হয়। কিন্তু সনেট নাম্বার দিয়ে অনেক সময় সনেট নাম্বার 18 এটা তো অনেকেরই হতে পারে, সেই জন্য সেই সনেটের ফার্স্ট লাইনটা টাইটেল হিসাবে ধরে নেওয়া হয়, যেটা অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন কবিতার ক্ষেত্রে পাই। এটা একটা ট্রেন্ড বলা যেতে পারে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। উইলিয়াম শেক্সপিয়ার কতগুলো বিষয় এখানে নিয়ে আলোচনা করেছেন, খুব মন দিয়ে শুনতে হবে। যেগুলো হচ্ছে কয়েকটা: টাইম, সময়; লাভ, ভালোবাসা; বিউটি, বিউটি, সৌন্দর্য অফ হিজ ফ্রেন্ড; ডেথ, মৃত্যু; সামার। এই কতগুলো পয়েন্ট এখানে আমরা পাবো, আলোচনা করব। তিনি একটা জিনিস ভালো করে বুঝেছেন। অনেকেই ক্রিটিসাইজ করেছেন যে এই কবিতাটা তার একটা মেল ফ্রেন্ডকে কেন্দ্র করে। তাতে কিছু যায় আসে না। তিনি তার সৃষ্টির কাছে উদার, এবং তিনি সনেট লিখেছেন তার বিউটি, তার ফ্রেন্ডসের যে বিউটি, সেই বিউটিকে কেন্দ্র করে। এখন সনেটটার স্ট্রাকচারটা কীরকম জেনে নে, লিখে নে। ফার্স্ট কোয়াট্রেন, অর্থাৎ ফার্স্ট 4 লাইন হচ্ছে ফার্স্ট কোয়াট্রেন, সেকেন্ড 4 লাইন সেকেন্ড কোয়াট্রেন, থার্ড 4 লাইন থার্ড কোয়াট্রেন, প্লাস কাপলে, দ্যাট ইজ কল্ড শেক্সপিয়ারিয়ান সনেট। এর আগে আমরা পেয়েছিলাম পেট্রার্কান সনেট, এর আগের কবিতায়। এখন এটা পাচ্ছি শেক্সপিয়ারিয়ান সনেট, অর্থাৎ এনার নিজস্ব। তাহলে কোয়াট্রেন প্লাস কোয়াট্রেন প্লাস কোয়াট্রেন প্লাস কাপলেট, অর্থাৎ ফার্স্ট কোয়াট্রেন, সেকেন্ড কোয়াট্রেন, থার্ড কোয়াট্রেন, 4 4 4, 3 4 12, প্লাস কাপলেট 2, টোটাল 14 লাইনস, টোটাল 14 লাইনে। আমরা বাংলাতে জানি যে চতুর্দশ পদাবলী কবিতা, ঠিক সেই রকম সনেট। এখন আমরা কবিতাটা পড়তে যাওয়ার আগে কয়েকটা বিষয় জেনে নিই। সেটা হচ্ছে, কবি মুভ করছেন একটা সামান্য একটা জায়গা থেকে। একটা কম্পেয়ার করে দিই তাহলে ভালো হবে। আগেকার যে কবিতাটা আমরা পেলাম আগের দিনে, সেটাতে নেচারকে গ্লোরিফাই করা হয়েছিল। আজকে জাস্ট অপোজিট, উইলিয়াম শেক্সপিয়ার নেচারের পরিবর্তে তার ফ্রেন্ডকে গ্লোরিফাই করেছে, তার ফ্রেন্ডের বিউটিকে গ্লোরিফাই করেছে। তাহলে দুটো যখনই আমরা দেখবি কামারশালে যখন হাতুড়ি করে কোনো লাল কোনো একটা লোহাকে পেটানো হয়, তখন কামারশালার সেই হাতুড়িটা জানে না কি তৈরি হবে, বা সেই লোহাটাও জানে না কি তৈরি হবে। কে জানে? যে তৈরি করছে সে জানে কি হবে। অর্থাৎ মাইন্ডটা, ব্রেনটা কাজ করছে সেই কামারশালার সেই ওয়ার্কারটা।
সে কি করছে, তার মনটা ঠিক হয়ে আছে কিভাবে জিনিসটা তৈরি হবে। অর্থাৎ কেন এটা তোরা টানলাম, আমি কবিতাটা যখন বলছি তখন আমি তোদের উপর একটা জাদু করছি। কীরকম জাদু? না, আমি যেমনভাবে তোকে বোঝাবো তুই তেমনভাবে তুই বুঝবি। অর্থাৎ এই একটা আবরণ থেকে তুই বেরোতে পারবি না। আবার যখন তুই নিজে পড়বি তখন তুই একটা গোলকের মধ্যে চলে আসবি, একটা আইডিয়াজের মধ্যে চলে আসবি, সেখান থেকে তুই বেরোতে পারবি না। এটাই হচ্ছে বিউটি অফ পোয়েট্রি। তুই যতবার পড়বি ততবার তুই নতুন নতুন মানে পাবি। এর আগের দিনও আমি বলেছি। তাহলে আবার একটা বিষয়, এর আগে কবিতা যখন পড়ছিলাম নেচারকে গ্লোরিফাই হচ্ছে, আবার আজকে যখন পড়ছি তখন দেখবো যে কবির যে বন্ধু তার সৌন্দর্যকে বিউটিফাই করা হচ্ছে। কিন্তু যেন মনে হচ্ছে কেমন কেমন লাগছে। কোনো ব্যাপার না, এটা হচ্ছে সম্পূর্ণটা ডিপেন্ড করছে আমাদের কবির ওপরে। তিনি হয়তো যখন লিখেছেন তার মানে তিনি একরকম ভেবে লিখেছেন, আমরা যখন পড়ছি তার মানে একরকম হচ্ছে। খুব একটা ডিফারেন্ট নয়, স্লাইট ডিফারেন্স হচ্ছে। কিন্তু যখন তোরা আবার পড়বি, আজকে একবার পড়লি একরকম মানে, কালকে একবার পড়বি আর একরকম মানে। অর্থাৎ বিউটি অফ পোয়েট্রি, একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে আমরা চলে যাই, সেই কল্পনা জগতে একটা নতুন নতুন কিছু আমরা সৃষ্টি করতে পারি, জানতে পারি এখানে। আর আমাদের মানে যারা কবিতা নিয়ে আলোচনা করছেন আর যারা লেখক আর যারা পলিটিশিয়ান, তাদের মধ্যে ডিফারেন্সটা কি? পলিটিশিয়ানরা আমাদের স্বপ্ন দেখায়, এই করে দেবো, এই করে দেবো, এই করে দেবো, কিন্তু আলটিমেটলি হয় না সেটা। আবার আমরা কি করছি, আমরা যেটা বাস্তব অর্থাৎ যেটা কবিতার মধ্যে আছে সেটাই শুধু দেখাচ্ছি, অতিরিক্ত কিছু নেই, কোনো প্রমিসের কোনো ব্যাপার নেই। সেই জন্য কবিতা পড়ে আমরা আনন্দ পাই, সৌন্দর্য অনুভব করি। উইলিয়াম শেক্সপিয়ার, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? আমি কি তুলনা করব তোমাকে সামার্স ডের সাথে? সামার্স ডে কেন বললো? তাহলে সামার মানে গরম, উত্তাপ। যতগুলো সিজন আছে তার মধ্যে সব থেকে কঠিন বা কঠোর বা রুক্ষ আবহাওয়া, হার্স ওয়েদার সামার সিজনে পায়। তাহলে সামার সিজনের সঙ্গে আমি কি তুলনা করব? তোমার অনুমতি, মানে তার অনুমতি চাইছে, কবি তার ফ্রেন্ডের কাছে অনুমতি চাইছে। আবার এটাও হতে পারে যে না, কবি অনুমতি চাইছে না, কবি বলছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? কোয়েশ্চেন মার্ক দিয়ে শুরু হচ্ছে কবিতা। তার মানে কবি নিজেও একটু কনফিউজড আছে যে আমি প্রশ্নটা করছি, প্রশ্নটা ঠিক করছি তো না ভুল করছি। তার মানে কবি সঠিক রাস্তায় এখন যাচ্ছেন না। কি হচ্ছে তারপর? Thou art more lovely and more temperate. তোমার আর্ট, তোমার শিল্প সুন্দর এবং খুব আরামদায়ক, খুব মডারেট। কেন বলছে দাও আর্ট মানে? আচ্ছা, আমার কোনো বন্ধু আমার সামনে দাঁড়িয়ে আছে, বন্ধুর আর্ট আমি কি করে বলবো? না, বন্ধুর আর্ট বন্ধু বলতে পারবে না। বন্ধুর মধ্যে কি কোয়ালিটি আছে সেটা আমি বলতে পারবো। অর্থাৎ আমার সামনে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি আমার কোয়ালিটি বলতে পারবে, সেই বন্ধু নিজে নিজে কখনো কোয়ালিটি বলতে পারে না। তাই বলছে তোমার আর্ট, তোমার মধ্যে যে বিউটি আছে, তোমার যে ব্যবহার, তোমার যে একে অপরের প্রতি আমাদের যে আত্মীয়তা বোধ, সেইগুলো এখানে আর্ট মানে হচ্ছে এইটা, একে অপরের প্রতি ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, দয়া, এই জিনিসটা বলছে আর্ট। মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, অর্থাৎ দেখবি কোনো প্রিয়জন, কোনো প্রিয় বন্ধু বা বান্ধবী তোর আছে বা ছিল, সে যদি, যার আছে তার কথা বলছি, হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টে মারা যায় বা মারা গিয়েছে, দেখবি প্রতিটা মুহূর্তে তার ভালো যে ব্যবহারগুলো সবসময় তোর মনে স্ট্রাইক করবে। অর্থাৎ তার ভালো ব্যবহারটা তোকে স্ট্রাইক করছে, মানে সে এখনো জীবিত আছে তোর মনে।
তাকে তুই রিমেম্বারিং করছিস, মনে করছিস। এই আর্টের কথাটা বলছি, তোর ভালো ব্যবহারটা তার মনের মধ্যে লুকিয়ে আছে, সেই জন্য সেই ভালো ব্যবহারের মাধ্যমে তুই এখনো বেঁচে আছিস, বা সে এখনো বেঁচে আছে তোর মনে। রাফ উইন্ডস ডু সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। তাহলে প্রচণ্ড সামারে আমাদের এখানেও হয়, প্রচণ্ড ঝোড়ো হাওয়া হয়, সেই ঝোড়ো হাওয়া বলছে। ডু সেক, এখানে দেখবি কিছু কিছু ল্যাঙ্গুয়েজ, দাও, ডু সেক, তারপর আছে ওস্ট, গ্রোস্ট, এগুলো হচ্ছে ওল্ড ইংলিশ, শেক্সপিয়ান টাইমে এগুলো ইউজ হতো। তখনকার দিনে এগুলো খুব পপুলার ছিল, এগুলো ইউজ হতো। এখনকার দিনে এগুলো ওল্ড ইংলিশ হয়ে গেছে, এগুলো আর ইউজ হয় না। সুতরাং আমরা যেটা লিটারাল মিনিং, স্বাভাবিক মানে আমরা বুঝবো, সেটা আমরা গ্রহণ করব। তারপরেও আমি মিনিংস আমি লিখে দেবো, আমার ইয়েতে পেয়ে যাবি। প্রত্যেকটা যে ওয়ার্ডগুলো কঠিন আমি সব মানে বলে দেবো, লিখে দেবো, ভিডিও করে দেবো তোদের। রাফ উইন্ডস ডু সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। মে মাসের যে ছোট্ট ছোট্ট কুড়িগুলো সব রাফ উইন্ডসের দ্বারা ঝরে যায়, অর্থাৎ রাফ উইন্ড স্ট্রাইক করে কুড়িগুলোকে। অর্থাৎ নেচার আমাদের সবসময় স্ট্রাইক করে। কীরকম? প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড বৃষ্টি, অর্থাৎ আমরা সবসময় টর্চার, উই আর বিং টর্চার্ড বাই দ্য নেচার। সেই জন্য আমরা আস্তে 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 ছোটো থেকে বড় হচ্ছি, বড় আস্তে 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 বুড়ো হয়ে যাচ্ছি। তার মানে কি? আমরা সবসময় নেচারের দ্বারা টর্চার্ড হচ্ছি, আমরা মরে যাচ্ছি। কিন্তু আমাদের সৃষ্টি যদি কিছু থাকে, আমরা যদি কিছু রচনা করে থাকি, সেই রচনা আমাদের বাঁচিয়ে রাখবে। যেমন উইলিয়াম শেক্সপিয়ার বেঁচে রয়েছে আমাদের মাঝে 450-500 বছর পরেও, উনি জীবিত রয়েছেন তার রচনার মাধ্যমে। তাহলে মানুষ বেঁচে থাকে তার কাজে, তার কথাই নয়। তাহলে রাফ উইন্ডস ডু সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। ঝোড়ো হাওয়া, হার্স ওয়েদার উইল সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল, এই যে হ্যাথ মানে হ্যাজ, অল টু শর্ট আ ডেট। সামার তো খুব অল্প সময়ের জন্য এসছে, সামারের টাইমিংটা তো খুব অল্প, খুব শর্ট টাইম স্প্যান। তাহলে সামার আস্তে 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 সেই সময়টা অতিক্রান্ত হলেই সে চলে যাবে। অর্থাৎ প্রকৃতিতে প্রচণ্ড গরম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, ঠিক তারপরে চলে যাবে। প্রচণ্ড ঠান্ডা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, তারপর আবার চলে যাবে। প্রচণ্ড বৃষ্টি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, চলে যাবে। তার মানে সবাই খুব ট্রানজিয়েন্ট, ক্ষণস্থায়ী, এভারলাস্টিং নয়, চিরস্থায়ী কিছু নয়। তাহলে অ্যান্ড সামার্স লিজ হ্যাড অল টু শর্ট আ ডেট। লিজ মানে জমি জায়গা যেমন লিজ দেয় অল্প সময়ের জন্য, ঠিক সেই রকম অল্প সময়ের জন্য সামার রয়েছে বা থাকবে, তারপর আস্তে আস্তে চলে যাবে। সামটাইমস, অর্থাৎ প্রথম লাইনে কবি একবার তুলনা করে নিল, আমি তোমাকে সামার ডে এর সঙ্গে আলোচনা করতে পারি। এবার সামার ডে কি 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 ঘটনা ঘটছে সেগুলো নিয়ে বলছে, তারপরে বলবে। তারপরে বাটের পর থেকে শুরু হবে কবি যে বন্ধু তার ডিসকাশনস। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স। কোনো কোনো সময় আই অফ হেভেন, আন্ডারলাইন, আই অফ হেভেন, সান, সূর্যর কথা বলছে। প্রচণ্ড দাবদাহে আমরা গরম ফিল করি, প্রচণ্ড উজ্জ্বল যখন সানলাইট থাকে তখন আমরা উই আর ফিলিং ভেরি হট। অ্যান্ড অফেন ইজ ইজ গোল্ড কমপ্লেক্সন ডিমড। তার কমপ্লেক্সন মানে হচ্ছে কালার, গোল্ড কমপ্লেক্সন মানে সানলাইট যেটা হচ্ছে সোনালি কালারে, সেটাও আস্তে আস্তে ডিমড হয়ে যায়, আস্তে আস্তে মৃদু হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। দেখবি কিছু কিছু সময় বিভিন্ন নিউজে আসে যে সানের মধ্যেও কিছু কিছু স্পট দেখা গেছে, কালো স্পট, মানে সানে সেই জায়গাগুলো কোনো লাইট আসছে না বা কোনো ফায়ার নেই, অর্থাৎ সানেরও অস্তিত্ব আস্তে 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 কমে আসছে।
তার মানে শানও কি একদিন উধাও হয়ে যাবে? হতে পারে, সেটা হয়তো আজকে না হলেও 40, 50 বা 100 বছর পর আস্তে আস্তে শেষ হয়ে যাবে। অর্থাৎ প্রকৃতিতে সমস্ত কিছুই আস্তে আস্তে শেষ হয়ে যাবে। Sometimes to hold the eye of heaven shines, and open is his gold complex and dimmed. তার যে সানের যে কালার সেগুলো আস্তে আস্তে ডিমড হয়ে যাবে, লাইট হয়ে যাবে, আস্তে আস্তে হালকা হয়ে যাবে। এরপরের লাইনটা খুব গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন দিস। And every fear from fear sometime declines. Every fear from fear sometime declines. প্রথমটা নাউন, পরেরটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ দেখবি মেয়েরা যখন সাজে তখন স্কিনে প্রথমে একটা কিছু মাখে, তারপর আবার নতুন নতুন করে কিছু অনেক কিছু আছে, পাউডার মাখে, আমার মেয়েও মাখে দেখেছি। যাই হোক, তো প্রথমটা ধরে নিই নাউন, বাকি যেগুলো মাখছে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে আমি ঠিক এইভাবে বোঝাতে অভ্যস্ত। তার মানে কি, যখন আস্তে 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 অল্প বয়সে আমরা খুব উজ্জ্বল থাকি, দেখতে সুন্দর লাগে, কিন্তু যখন আস্তে আস্তে বয়স হয়ে যাবে সেই সৌন্দর্য আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এখানে সেই সৌন্দর্যের কথা কবি বলেনি, কবি তার বন্ধুর সেই সৌন্দর্যের কথা বলছে যেটা বাইরে থেকে দেখা যায় না। কিন্তু প্রকৃতির মধ্যে সেটাই বলছে যে প্রকৃতির মধ্যে সমস্ত সৌন্দর্য, সেই সুন্দর ব্যক্তিটার মধ্যে যে সৌন্দর্যতা রয়েছে সেগুলো আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। সেই ব্যক্তিরা থাকবে কিন্তু তার মধ্যে সেই সৌন্দর্যটা আস্তে আস্তে চলে যাবে সময়ের সাথে সাথে, নেচারে টর্চারিংয়ের সাথে সাথে চলে যাবে। বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড। অর্থাৎ প্রকৃতির যে কোর্স, প্রকৃতির যে নিয়ম, প্রকৃতির যে আইন, সেই আইনে সবাই আমরা শিকার বলতে প্রকৃতির যে নির্দেশ, প্রকৃতির যে আইন, প্রকৃতির যে সংবিধান, যে তুমি জন্মেছো মানে তোমাকে মরতে হবে, তুমি এখন ছোট আছো তার মানে তোমাকে বড় হতে হবে, তুমি বড় হয়েছো মানে তোমাকে বুড়ো হতে হবে, তুমি বুড়ো হয়েছো মানে একদিন তোমাকে মারা যেতে হবে। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে প্রকৃতির আইন। সেই আইনের নিরবিচ্ছিন্নভাবে ঘটনা ঘটেই চলেছে। অর্থাৎ সমস্ত কিছু আস্তে 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 অবলুপ্তির পথে আস্তে আস্তে শেষ হয়ে যাওয়ার পথে। এতক্ষণ ধরে যতগুলো লাইন আলোচনা হলো নেগেটিভ, প্রথম কথাটা বাদ দিয়ে, প্রথম লাইনটা বাদ দিয়ে, প্রথম ফার্স্ট টু লাইন্স বাদ দিয়ে বাকি সব নেগেটিভ কথা আলোচনা হলো। অর্থাৎ প্রকৃতির বুকে আমরা সবাই ক্ষণস্থায়ী, আস্তে আস্তে আমরা প্রকৃতির হাতে সবাই শেষ হয়ে যাব। প্রকৃতি আমাদের আস্তে আস্তে সবাইকে মেরে দেবে। বাট এই যে বাট শব্দটা খুব গুরুত্বপূর্ণ। বাট এর আগের লাইন আর বাট এর পরের লাইনগুলোর মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। তাহলে বাট দুটো আইডিয়াকে আলাদা করে দিচ্ছে। কিরকম আমরা দেখছি এবার। But thy eternal summer shall not fade. তোমার ভেতরে, তোমার মনের ভেতরে যে ইটার্নাল সামার আছে, এভারলাস্টিং যে সামার আছে, shall not fade, সেগুলো কখনো ফেড হবে না, ক্ষয় হবে না, শেষ হবে না, আস্তে আস্তে লাইট হবে না। অর্থাৎ সেগুলো যেমন আছে তেমনই থাকবে। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কখনো শেষ হবে না, কখনো তুমি লাইট হয়ে যাবে না, হালকা হয়ে যাবে না। তোমার ভেতরে যে সৌন্দর্য আছে, ভেতরে যে কোয়ালিটি আছে। আচ্ছা বলতো, এই সনেটটা কেন দিয়েছে? তার কারণ হচ্ছে আমরা যতগুলো পিস পড়ি, টেক্সট পড়ি, তার ভেতরে একটা শিক্ষণীয় বিষয় আছে। আমরা বাইরের
সৌন্দর্য দেখে প্রভাবিত হই, মেয়েটা খুব সুন্দর দেখতে, ওকে তো ভালোবাসলে ভালো, দেখতে দারুণ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা সুন্দরী দেখতে তারা পালিয়ে যায় অন্যজনের সাথে। ভেতরের বিউটিটা দেখতে হবে যে সত্যি তার কোয়ালিটিটা ঠিক। এক্সটার্নাল বিউটি যারা যারা গাইডেড হবে তারা কিন্তু জীবনে তাদের সবসময়, হয়তো এটা নাও সত্য হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্সটার্নাল বিউটি ম্যাটার্স, অর্থাৎ এটা বড় একটা ম্যাটার করে পরবর্তীকালে। তাই আমাদের ইন্টারনাল বিউটিটা দেখতে হবে, অর্থাৎ তার ভেতরে কি বৈশিষ্ট্য আছে, কি গুণ আছে, যেই গুণের দ্বারা সে সবাইকে ভালোবাসবে বা সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারবে, পরিবারে পরিবেশে সবার সঙ্গে সেইটা আমরা দেখি না। তার ফলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরপর ডিভোর্স হচ্ছে, বেশিরভাগ ঝগড়া ঝাঁটি মারামারি অশান্তি, ভালোবেসে বিয়ে করেও তোকে ঝ্যাঁটা মারি, তোকে এই মারি, তোকে সেই মারি, বেরিয়ে যা ঘর থেকে, তুই আমার টাকা নিয়ে আয়, টাকা দে, তুই বেরিয়ে যা ঘর থেকে, এইসব হচ্ছে। তার মানে আমরা কখনো ইন্টারনাল যে বিউটি সেইটা দেখি না, তার মধ্যে যে বৈশিষ্ট্য আছে, দয়া, মায়া, মমতা, ভালোবাসা, একে অপরের প্রতি সহানুভূতি, এই বিষয়গুলো মেন ফ্যাক্টর ইন এনি রিলেশন। দিজ ফ্যাক্টরস মোস্ট ইম্পর্ট্যান্ট। এগুলো আমরা দেখি না বলে আমরা হোঁচট খাই, আমরা ব্যর্থ হই, সব ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়ে যাই। তাহলে বলছে তোমার ভেতরে যে ইটারনাল সামার আছে, যে বিউটিটা আছে, কখনো ফেড হবে না, কখনো মরে যাবে না, কখনো হালকা হবে না। nor lose possession of that fear thou owest. thou owest মানে thou owner, মানে thou owest, তোমার ওন, তোমার নিজের মধ্যে যে বৈশিষ্ট্যটা লুকিয়ে আছে, যে পজেশন, সে সম্পত্তিটা আছে। সেই সম্পত্তি মানে এখানে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, প্রপার্টি, এসব নয়। তোমার ভেতরে যেটা একটু আগে বললাম, দয়া, মায়া, মমতা, ভালোবাসা, সহানুভূতি, বিবেক, বৈরাগ্য, এই বিষয়গুলো কখনো শেষ হবে না। সেগুলো তোমার পার্টি থাকবে, সেগুলো তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, সময়ও ছিনিয়ে নিতে পারবে না, নেচারও ছিনিয়ে নিতে পারবে না তোমার কাছ থেকে। তার মানে কি, আমাদের ভালো মানুষ হওয়ার বার্তা দিচ্ছে। আমরা যদি ভালো মানুষ হতে পারি, সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা পাবো। আর আমরা যদি অন্য লাইনে যাই, সবসময় যদি আমরা কাজের মধ্যে স্বার্থ দেখি, আমরা যদি কাজের মধ্যে দেখি যে সে আমার কতটুকু উপকার করছে, আমি তাকে ততটুকু উপকার করব না, এরকম যদি স্বার্থপরতা থাকে, তাহলে সেই রিলেশন বেশি দিন টেকে না। সে যে রিলেশনই হোক না কেন, স্বামী স্ত্রীর মধ্যে হোক, ভাই ভাইয়ের মধ্যে হোক, ভাই বোনের মধ্যে হোক, কাকা ভাইদের মধ্যে হোক, কাকা কাকিদের মধ্যে হোক, যাই হোক না কেন, কোনো রিলেশনের মধ্যে যদি স্বার্থপর ব্যাপারটা লুকিয়ে থাকে, তাহলে সেই রিলেশন বেশি দিন লাস্টিং করে না, ভেঙে যাবেই। শুরুতেই যদি এরকম এত হালকা হয়ে যায়, তাহলে সেটা কখনো টিকে থাকবে না। nor lose possession of that fear thou owest. তোমার ভেতরে, দাও মানে ইউ, তোমার ভেতরে যে বৈশিষ্ট্যগুলো আছে, যে সম্পদগুলো আছে, সেগুলো কখনো হারাবে না, তোমারই পার্ট থাকবে, তোমারই অংশ হয়ে থাকবে। nor shall death brag thou wanderest in his sage, brag, boast। তার মানে মৃত্যু, দেখবি জমালয় জীবন্ত মানুষ একটা সিনেমা আমাদের অনেক ছোটতে দেখেছিলাম, ভানু বন্দ্যোপাধ্যায়, ওই সিনেমাতে সেই চিত্রগুপ্ত নাকি একটা আছে, সে এখন ওই সে চিত্রগুপ্ত খাতা লেগে, সে এখন জমালয় যেই পাঠিয়েছিল যমরাজ, যে মৃতদেহ তোমাকে আনতে হবে। এবার এটা বলতে চাইছি কেন, আমাদের আশেপাশে সবসময় সেই ডেথ ঘুরে বেড়াচ্ছে, কাকে তুলবে, কাকে টানবে, কে মারা যাচ্ছে তাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে যাবে, অর্থাৎ আত্মাটাকে তুলে নিয়ে চলে যাবে। এই আইডিয়াটা এখানে আমি বলতে চাইছি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। তাহলে ডেথ সবসময়
গর্ববোধ করে। মৃত্যুকে এখানে একটা পার্সনিফাই করা হয়েছে, একটা মানুষ হিসাবে তুলনা করা হয়েছে, যে ডেথ সবসময় ঘুরে বেড়ায়, মানুষের মৃত্যু হলেই তাকে ধরবে। ডেথ হাসে, তুমি তো জীবিত ছিলে বাবা, তুমি তোমার মতো ছিলে, এখন তোমার মৃত্যু হয়েছে, এখন তুমি আমার রাজ্যে চলে এসছো, তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, স্বয়ং ঈশ্বরও বাঁচাতে পারবে না, তুমি আমার মধ্যে চলে এসছো, অর্থাৎ আমি মোস্ট পাওয়ারফুল, আমার কাছ থেকে তোমার নিস্তার নেই। ডেথ সেই ডেড বডিকে বলছে, বা সেই আত্মাটাকে বলছে। তাহলে এটা বলছে উইলিয়াম শেক্সপিয়ার তখন বলছে, ডেথ তুমি অনেক বড়াই করতে পারো, অহংকার করতে পারো, ইউ ক্যান বি প্রাউড অফ ইউর ডেথ লাইক অ্যাটিটিউড, বাট তুমিও পারবে না এই যে সৌন্দর্য, আমার বন্ধুর ভেতরে যে সৌন্দর্যটা, তুমি হয়তো তার বডিটা নিয়ে চলে যাবে, সে হয়তো মারা যাবে, কিন্তু সেই সৌন্দর্য বোধটা, সেই বৈশিষ্ট্যগুলো তুমি নিতে পারবে না। নট শ্যাল ডেথ ব্রেক দ্য ওয়ান্ডারাস টিনিস সেই, যে এইটাই বলছে যে যখন সেই ডেথ ঘুরে বেড়াচ্ছে চারিপাশে, তাকে নেওয়ার জন্য, সেই মানুষের আত্মাটাকে নেওয়ার জন্য বা বডিটাকে নেওয়ার জন্য, তুমি হয়তো বডিটাকে নিয়ে যেতে পারবে, কিন্তু তোমার সেই কোয়ালিটিগুলোকে, সেই মানুষটার ভেতরে যে মানুষ, তাকে তুমি নিতে পারবে না। অর্থাৎ ডেথকে সে থ্রেট দিচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। When in eternal lines to time thou growest, পৃথিবীতে সমস্ত কিছু ইটার্নাল নয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা ক্ষণস্থায়ী, আমরা আমাদের জীবন খুব ক্ষণস্থায়ী, একটা 40 বছর, 50 বছর, 60 কি 70 কি 80 বছর বয়স পর্যন্ত আমরা এই পৃথিবীতে আছি, তারপরে আমরা শেষ। অর্থাৎ এই অল্প সময়ে আমরা অনেক কিছু নিজেদেরকে ভাবি, নিজেদেরকে বলি, এত এত সম্পত্তি করব, হ্যাঁ আমি এত এত টাকা ভোগ করব, হ্যাঁ আমি এখানে প্রপার্টি কিনবো, সেখানে প্রপার্টি কিনবো, এত ব্যাংক ব্যালেন্স হবে, এত আমার টাকা পয়সা হবে, এত আমার গয়নাগাটি কিনবো, প্রচুর টাকা। কিন্তু আলটিমেটলি কী হয় জানিস, মানুষ যত টাকা ইনকাম করে, তার বয়সকালে সেই নিজের টাকাই সে ভোগ করতে পারে না। দেখবি, খেয়াল করবি। অর্থাৎ তার নিজের অর্জিত কষ্টার্জিত টাকা সে নিজেই ভোগ করতে পারে না। যখন টাকা থাকে তখন সব জমি 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 খরচ না করে 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 রেখে দেয়, তারপর বয়সকালে তার টাকায় অন্যজন ভোগ করে, নিজে ভোগ করতে পারে। এটাই হচ্ছে মানুষের ন্যাচারাল টেন্ডেন্সি। তাই বলছে ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোস, তোমার ভেতরে যে মানুষ, সেই মানুষ যদি কোনো ভালো কাজ করে, ইটার্নাল লাইন্স এভারলাস্টিং করবে, টিকে থাকবে। তুমি ডেথ, তুমি এসেও তাকে তুমি নিতে পারবে না, তোমার ক্ষমতা নেই মানুষের ভালো গুণগুলোকে নেওয়ার। বারবার একই কথাই বলছে, তুমি ভালো হও, তোমার মধ্যে ভালো গুণ যাতে অর্জিত হয়, তাহলে তুমি সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে, সবাই তোমাকে ভালোবাসবে, সবাই তোমাকে রেসপেক্ট করবে, সবাই তোমাকে নিয়ে আলোচনা করবে। তুমি থাকো কি না থাকো, তোমার গুণাবলী নিয়ে সবাই আলোচনা করবে, তুমি সেই গুণের মাধ্যমে তুমি অমর, ইমর্টাল হয়ে যাবে। ঠিক এটাই কথা বলতে চাইছি। এটা হচ্ছে টাইম লাভ থিম। অর্থাৎ সময় যত যাবে, সেই ভালোবাসা, সেই বৈশিষ্ট্য তত বাড়বে। যেমন আমাদের কবির ক্ষেত্রে হচ্ছে, এত বছর পরেও আমরা তার কবি, তার রচনা আমরা পড়ছি। সো লং, তাহলে লাস্টে 2 লাইন আমরা বলেছিলাম কাপলেট, 2 লাইন্স, লাস্ট 2 লাইন্স হচ্ছে কাপলেট, আমরা বলতাম কি কাপলেট, কাপলেট, COUPLET, ঠিক আছে। সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, যতদিন মানুষ বেঁচে থাকবে, যতদিন মানুষেরা বেঁচে থাকবে, ক্যান ব্রিথ শ্বাস নেবে, আইস ক্যান সি যতদিন মানুষের চোখ দেখবে। তার মানে শেষে যে 2 লাইন, সেই 2 লাইনে একবারে 6 মেরে দিয়েছে। কীরকম? এতগুলো যে আলোচনা করলো,
শেষে 2 লাইন হচ্ছে তার জিস্ট, পরিষ্কারভাবে বলছে যতদিন মানুষ বেঁচে থাকবে, যতদিন মানুষ শ্বাস নেবে, যতদিন মানুষ দেখতে পাবে, so long lives this মানে পোয়েম, দিস পোয়েট্রি, দিস সনেট, সেই ততদিন পর্যন্ত এই কবিতা বেঁচে থাকবে, তুমি বেঁচে থাকবে, অ্যান্ড দিস গিভস লাইফ টু thee, এবং এই কবিতায় তোমাকে জীবন দান করবে। দেখ এই কবিতাটার মধ্যে এই সনেটের মাধ্যমে একবারে যে লাস্ট 2 লাইনে যে 6 মেরে দিল, ডবল 6 মেরে দিয়েছে মনে হচ্ছে, একটা বলা যেন 6-6-12 মেরে দিয়েছে। কি তুমি যতদিন বেঁচে থাকবে, যতদিন শ্বাস নেবে, যতদিন দেখতে পাবে, ততদিন তুমি বেঁচে থাকবে এই সনেটের মাধ্যমে, এবং এই সনেটই তোমাকে জীবন দান করবে। অর্থাৎ যতজন এই কবিতা পড়বে, তুমি মরে যাওয়ার পরেও সঙ্গে সঙ্গে জীবন লাভ করে যাবে, জীবনই লাভ হবে তোমার। অর্থাৎ পোয়েট্রিটা, সনেটটা পড়ার সাথে সাথেই তুমি আবার প্রাণ ফিরে পাবে। কত সুন্দর কথাটা বলেছে লাস্টের 2 লাইন, সত্যি বলছি ভীষণ ভীষণ। এই জন্যই তো এই উইলিয়াম শেক্সপিয়ার এতটা আকর্ষণীয়, এবং যখন এই নামটা শুনে গায়ে কাঁটা দেয়। এত তার রচনা আমরা পড়েছি, এত সুন্দর লাগে তার কবিতার মধ্যে। দেখ সবসময় মনে রাখবি, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হই, কখনো ভালো, কখনো মন্দ, কখনো মিডিয়াম। তুই তোর যে প্রেজেন্স, তুই যেন চলে যাওয়ার পরেও সেই জায়গায় তোর প্রেজেন্সটা থাকে, এটা মাথায় রাখতে হবে। কী রকম বলতে চাইছি, অর্থাৎ তুই নেই কিন্তু তোর প্রেজেন্সটা রয়েছে। তার মানে তুই সবসময় এরকম ভাববি, দেখবি আমি এরকম অ্যানালিসিস করি যে সবার থেকে আলাদা কি কোয়ালিটি আমার মধ্যে আনতে হবে, যেটা আমাকে সবার থেকে আলাদা করবে পজিটিভ সেন্সে, নট ইন নেগেটিভ সেন্স। মানে তুই যদি চলে যাস, তার মানে তোর যে যতক্ষণ ছিলি, তোর মধ্যে যে ভালো বৈশিষ্ট্য, ভালো গুণাবলী, তোর মধ্যে যে পার্সোনালিটি, সেটা যেন সকলের মনে ছাপ কাটতে পারে। আমি যখন ক্লাস 6 না 7 পড়তাম, বোধহয় মনে পড়ছে না, আমি পাশের বাড়িতে এক পিসেমশাই, এই পুজোর সময় বোধহয় ঘটনাটা, একটা রুমে আমরা, আমার কাকার ছেলেরা, আমরা সবাই মিলে খেলছিলাম। খেলতে 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 বিভিন্ন জন বিভিন্ন রকম খেলছি, এখানে সেই পিসেমশাইটা বসে আছে। একটা কথা বলেছিল যেটা আমার এখনও এই মনে এখনও মানে জল করছে, লেখা হয়ে গেছে আমার মনের মধ্যে। বলেছিল যে সব সময় তোমরা অন্যকে দেখবে না, তুমি এমন কাজ করো, তোমার মধ্যে এমন বৈশিষ্ট্য নিয়ে এসো যেন সবাই তোমাকে দেখে, তোমাকে দেখে শেখে, তোমার মধ্যে সেই অ্যাট্রিবিউট নিয়ে এসো, সেই ফিচার্সগুলো নিয়ে এসো। কত গুরুত্বপূর্ণ কথা বলেছিল, সত্যি বলছি। সেই কথাটা এখন আমার মনে হচ্ছে তোর সঙ্গে শেয়ার করতে পেরে আমি নিজেকে খুবই লাকি ভাবছি, এবং সেই পিসেমশাইকে আমি সম্মান জানাচ্ছি। নিজের মধ্যে বৈশিষ্ট্যটা নিয়ে আসতে হবে। তুই হতে পারে তোর হাতে পয়সা নেই, তুই হতে পারে তুই কোনো একটা জায়গায় সাকসেস পাসনি, কিন্তু তোর মধ্যে বৈশিষ্ট্যগুলো এমন রাখতে হবে যাতে সেই ব্যক্তি যে তোকে ডিনাই করেছে, যে তোকে সার্ভিস দেয়নি, বা তুই বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছিস, তারা যেন আবার ডাকে, তোর ব্যবহারই সেখানে পরিচয় হবে। আমার একজন স্যার, যে তুমি যদি কারোর সাথে ঝগড়া করো, তোমার যদি কারোর সাথে পরিবেশ পরিস্থিতি বুঝে যদি খারাপ ঘটনা ঘটে যায়, ঝগড়ার সম্মুখীন হওয়া বা ঝগড়া হয়ে গেল, হটটক হয়ে গেল, তখন কিন্তু শেষে একটা বারের মতো, ভাই কিছু মনে করো না প্লিজ, ভুল হয়ে গেছে, এই কথাটা বলে এসো। তোমার ভুল না হলেও তুমি নিজে ছোট হয়েও এই কথাটা বলে এসো। কেন বলেছে এটা? পরবর্তীকালে এই পৃথিবীতে কখন কাকে কি দরকার, এমন ব্যবহার করে এসো যেন তার কাছে তুমি আবার দ্বিতীয়বার যেতে পারো। অর্থাৎ তোমার দ্বিতীয়বার যাওয়ার যেন সুযোগটা হয়,
এবং তুমি যেন সেই মুখ তুলে যেতে পারো। এমন ব্যবহার করো না কারোর সাথে যে একবারে মার কাট দেখা হলে একবারে পাঞ্চ দিয়ে দিল মুখে, দাঁত ফাটিয়ে দিল, গাল ফাটিয়ে দিল, এরকম ব্যবহারটা যেন না থাকে। আর কখনো রাস্তাঘাটে কারোর সাথে হটটক হয়ে ঝগড়াঝাটি মারামারি, দেখবি যারা বুদ্ধিমান হয় তারা কিন্তু ঝগড়াঝাটি এড়িয়ে থাকে। কেন? কার মাথায় বাড়ি পড়বে, মাথা ফেটে যাবে, কেউ তো তোর চুন লাগাতে আসবে না, তোকেই দেখতে হবে। তোর বাড়িতে মা আছে, বাবা আছে, বা অন্যান্য আত্মীয় স্বজন আছে, তোর জন্য ওয়েট করছে। বাইরে গিয়ে কখনো ঝগড়াঝাটি, কখনো অশান্তি কারোর সাথে করবে না। জীবনে অনেক বড় হতে হবে, অনেক দিন বাকি আছে, এরপরে কলেজ লাইফ শুরু হবে। দেখ, একটা ঘটনা বলছি তোকে, মানে চোখ দিয়ে জল বেরিয়ে যায় এই ঘটনাটা যতবার বলি। আমি একটা দুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছি, সেটা হচ্ছে কি, হিস্ট্রিতে MA ফার্স্ট ক্লাস, NRSে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। কিসের চাকরি? মরা পোড়ানোর চাকরি, ডোমের চাকরি। তার মানে সে গোল্ড মেডেলিস্ট। তার মানে সে কলেজ পাস করলো, আচ্ছা স্কুল পাস করলো একটা ড্রিম নিয়ে, কলেজে ঢুকলো একটা ড্রিম নিয়ে, কলেজ পাস করলো, সেই কলেজ পাস করার পরে সে গোল্ড মেডেল পেলো। কত সেই যেখানে গোল্ড মেডেল দেওয়া হলো তার মনে কত আশা, কত আকাঙ্ক্ষা, আমি গোল্ড মেডেল পেয়েছি, আমি প্রফেসরি বা অ্যাটলিস্ট কলেজে লেকচারারশিপ পাবো, এই একটা স্বপ্ন তৈরি হলো। শেষে তার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। কোথায়? তাকে একটা ক্লাস 8 পাস যোগ্যতার যে চাকরি, ডোমে চাকরি, সেই চাকরির জন্য তাকে অ্যাপ্লাই করতে হলো। তাহলে এটা আমাদের সমাজ ব্যবস্থার ব্যর্থতা, শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা। যারা এত গুণী ব্যক্তি, তাহলে ওই সার্টিফিকেটটার কোনো দাম নেই, ওই গোল্ড মেডেলের কোনো দাম নেই, তাহলে সেই প্রতিষ্ঠানের কোনো দাম নেই, এত শিক্ষা গ্রহণ করলাম দাম নেই। কিন্তু তারপরেও কিন্তু গল্প শেষ নয়, গল্প শুরু এখানে। তারপরেও সেই মহিলা ব্যর্থ হয়নি। সে বলেছে চাকরি হলো তো ওরকম কি, কোনো কাজ ছোট নয়। দেখ কতটা মনের জোর, আমি এত বড় গোল্ড মেডেল পেয়েছি মানে আমি চাকরিতে অ্যাপ্লাই করব না, চাকরি করব না, এইটা দরকার। যাই পরিবেশ পরিস্থিতি হোক না কেন, আমি লক্ষ্যে এগিয়ে যাব, আমি ফেস করব। দেখবি ওই লেকচারারশিপ পাবে, অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি, ভরসা রাখি। কেন? সে দমে যায়নি, নড়ে যায়নি, তার জায়গায় ফিক্সড হয়ে আছে। মানে সে কখনো নিজেকে ছোট ভাবে। পরিবেশ পরিস্থিতি এরকম হয়েছে, কি করব, আমাকে এগিয়ে যেতে হবে, জীবন আমাকে বড় হতে হবে, কত রকম এক্সপিরিয়েন্স ফেস করতে হবে আমাকে, কত রকম এক্সপিরিয়েন্স ফেস করতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিলাম। তাহলে জীবনে কখনো বাবু যাই করো না কেন, মনে জোরটা রাখতে হবে। ফেল আমি করবই, সিঁড়িতে উঠতে উঠতে হোঁচট খাবো, রাস্তায় যেতে যেতে হোঁচট খাবো, আবার দাঁড়িয়ে, আবার উঠবো, আবার হাঁটবো, আবার যাবো, আবার দেখবো। কতবার আমরা ব্যর্থ হয়ে তারপরে চাকরি পেয়েছি। কেউ ব্যর্থ হয়ে খারাপ পথ অবলম্বন করছে, হ্যাঁ, সেগুলো তো ভালো জিনিস না। আমাদের শিক্ষার লক্ষ্যটাই হচ্ছে তাই, যে তোমার মধ্যে বিভিন্ন ধরনের খারাপ যে বৈশিষ্ট্যগুলো আসবে সেগুলোকে হারাতে হবে, ভালো বৈশিষ্ট্য নিয়ে তোমাকে চলতে হবে, সেগুলো অ্যাকোয়ার করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা তোমাকে সেলফ সাফিসিয়েন্ট, সেলফ ডিপেন্ডেন্ট করে দিচ্ছে। তোমাকে পরিশ্রম করে তোমাকে চাকরি ছিনিয়ে নিতে হবে, কেউ তোমাকে চাকরি দেবে না, চালিয়ে যেতে হবে। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি আমি টিউশন পড়াবো, আমি করব, ভালো দিকে আমি থাকবো, খারাপ দিকে যেন মন না যায়। আমি কবিতাটা, সনেটটা পড়ালাম, সনেটের মধ্যে যা যা কোয়েশ্চেন্স হবে, যেগুলো বিষয়গুলো যেগুলো কঠিন আমি আলোচনা করে দেবো, কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আরও কতগুলো বিষয় আছে, সেগুলো নিয়ে আমি ভিডিও নেক্সট করে দেবো তোদের। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো আমি বলে দেবো। সবসময় মনে রাখবি বাবু,
পড়াশোনার বিকল্প কিছু নেই, হার্ড ওয়ার্কের বিকল্প কিছু নেই। আমিও ক্লাস 12 পাস করার পর ভেবেছিলাম পড়াশোনা ছেড়ে দেবো। আমিও ইলেকট্রিকের কাজ শিখতে গিয়েছিলাম। আমাদেরও একটা জায়গা ছিল হাই রোডের ধারে, সেখানে আমি দোকানে বসতাম। দোকানে সব জিনিসপত্র এক দাম লেখা আছে, এক দামে বিক্রি করতাম, হয় লস হয়ে যেত, বারবার লস হয়ে যেত। তখন আমার মন পড়ে থাকতো সেই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করব। অর্থাৎ বাড়িতে ইকোনমিক কন্ডিশন ভালো ছিল না বলে পড়াশোনাটা ছেড়ে দিতে হয়েছিল, কিন্তু আমার মন পড়ে থাকতো সেই দিকে যে না, পড়াশোনাটা করতে হবে, আমার জন্য পড়াশোনায় আছে। সেই দোকানে বসে ভাবতাম না, ব্যবসাটা আমার জন্য নয়। তারপরে ঠিক পড়াশোনা চালিয়ে গেলাম, আজকে তোদের সামনে রয়েছে। আর একটা কথা তোকে বলি বারবার করে তোদেরকে, আমি সবাইকে হাত দেখাই, যারা হাত দেখে, হাত দেখায় ইচ্ছা করে হাত দেখায়। দেখ, একটা জিনিস মনে রাখবি জীবনে, ভাগ্য গড়তে হয়। ভাগ্য কেউ নিয়ে জন্মায় না। 99% চেষ্টা করতে হবে, 1% হচ্ছে নিজের ভাগ্য। যদি ভালো থাকে তাহলে ভালো জায়গায় যাবে, খারাপ হলে খারাপ। কিন্তু আমাকে তো 99% এফোর্ট দিতে হবে, আমাকে তো 100% চেষ্টা করতে হবে। আমি পরীক্ষার জন্য পড়াশোনা করব না আর আমাকে পাস করিয়ে দেবে, সেটা তো হতে পারে না। তাহলে তোমার হাতে, তোমার গ্রিপে যেগুলো আছে, তুমি আগে সেটা করো। পড়াশোনা করে মুখস্থ করে না দেখে লেখো, না দেখে সব কিছু আয়ত্তে নিয়ে এসো, তারপরে তো তুমি রেজাল্টের কথা ভাবে। রেজাল্ট তো তোমার হাতে নেই, পড়াশোনাটা তো তোমার হাতে। তো তোমার হাতে যেটা নেই সেটা ভেবে তো লাভ নেই। তোমার হাতে যেটা আছে, পড়াশোনা করে ভালো রেজাল্ট করার জন্য ভালো উত্তর, কোয়েশ্চেন অ্যান্সার লিখতে হবে, সব কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে, তারপরে তো রেজাল্ট আসবে। তো যতজনকে আমি হাত দেখিয়েছি, আজ পর্যন্ত কেউ আমাকে বলেনি বাবু তোমার হাতে তো বিজনেস আছে, তুমি তো বিজনেস করছো, তাই তো? যতজনকে হাত দেখিয়েছি সে ততবার বলেছে যে চাকরি বাকরি তো তোমার হাতে নেই। দেখ, আমি আগে থেকে বলিনি বলে আমি জানতে পারি, তার মানে তারা কত টুপি পরায়। সুতরাং ভাগ্য গড়তে হবে, নিজেকে গড়তে হবে, নিজেকে তৈরি হতে হবে, নিজেকে সবসময় সব রকম পরিবেশ পরিস্থিতি ফেস করতে হবে। আচ্ছা, তোদের প্রেজেন্টটা এবার নেবো, 1 মিনিট।